লোক দেখানো কোনো কাজই করা আমার পছন্দ না। আমি আমার সময় মতো বুঝে শুনে কাজ করি। এখন থেকে সেটাই করব। সে যখন নিজেকে শুধরাবে না, সে যখন ঠিক হবে না, তখন আমাকে এটাই করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলে নিরিবিলি কাজগুলো যেভাবে সুন্দর করে করা যায়, সারাদিন কিন্তু সেভাবে কাজগুলো সুন্দরভাবে করা যায় না। আমি ঠিক করেছি জুদেনাকে গরুর দুধ খাওয়াবো। আসলে আমার কষ্ট শুধু আমিই বুঝি, আমার কষ্ট অন্য কেউ বুঝে না। সবাই শুধু বাহির রূপটা দেখে, ভিতরের রূপটা কেউ দেখে না, দেখতে চায় না। একটা মেয়ে মানুষের কষ্ট মেয়ে মানুষই বুঝে, আবার একটা মেয়ে মানুষের কষ্ট অন্য মেয়ে মানুষ বুঝে না। উল্টো আরও তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে নিয়ে গীবত গায়। মাঝে মাঝে না খুব রাগ হয়। ঠিক করি যে আমি কাউকেই বলবো না যে আমার 4টা বাচ্চা। আমার দরকার নেই মানুষের এত কথা শোনার, আমার দরকার নেই এত বেশি নেগেটিভিটির মধ্যে থাকা। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর অনেক ময়লা হয়ে আছে। বাবু নতুন ঝাড়ু কিনে এনেছে, সেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি। গত 2 দিন ধরে ঘর ঝাড়ু দিইনি, কারণ ঝাড়ু নেই। তোমরা তো জানোই যে আমি কোন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই, ঝাড়ুটার কী অবস্থা। তো আমি দেখতেছি যে এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব হচ্ছে না। যতই আমি ঝাড়ু দিই না কেন আমার অনেক কষ্ট হয়। আমি যদি জোর না করি তাহলে উনি কোনো কিছুই আনবেন না। তো আমি চিন্তা করলাম যে এই ঝাড়ু দিয়ে আর কত ঝাড়ু দিব, ঝাড়ুর অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে, আমারও কষ্ট হয়, আমিও বলি না, সেও আনে না। তারপরে ভাবলাম যে আমি ওনাকে বলি ঝাড়ু আনতে, তো বললাম ঝাড়ু আনতে, ওনার কোনো খবর নেই। তখন আমি ঠিক করলাম যে আমি ঘর ঝাড়ু দিবই না। আমি ঘর ঝাড়ু দিই তো তাই উনি বুঝতে পারে না যে আমার ঘর ঝাড়ু দিতে কষ্ট হয়, ঘর ঝাড়ু দেওয়া যায় না, সেটা উনি বুঝতে পারেন না, যতই আমি তাকে বলি না কেন। তো এই কারণে আমি ঘর ঝাড়ু দেওয়াই বন্ধ করে দিলাম। উনি বাসায় আসলো, বাসায় এসে দেখলো ঘর ময়লা। আমাকে জিজ্ঞেস করলো যে ঘর এত ময়লা কেন, ঘর তুমি ঝাড়ু দাও নাই? আমি বলতেছি ঝাড়ু নাই, ঝাড়ু নষ্ট। তো বলতেছি এই ঝাড়ু দিয়ে তো ঘর ঝাড়ু দেওয়া যায়। আমি বলতেছি তুমি দাও, আমি তো দিয়েছি, তুমি দাও। তারপরে বলে আজকে একটু কষ্ট করে ঝাড়ু দাও, আমি কাকে ঝাড়ু নিয়ে আসবো। আমি বলতেছি না, তুমি তো ঝাড়ু আনবো না, তুমি আমাকে সবসময়ই বলো যে আজকে দাও, কালকে দাও, পরশু দাও, তারপর তুমি আর আনো না। আমি আর ঘর ঝাড়ু দিতেছি না, তুমি ঝাড়ু না কিনলে আমি আর ঘর ঝাড়ু দিব না। তুমি হয় আমাকে টাকা দাও, আর নাহলে তুমি কিনে নিয়ে আসো। বলছে না আমি কিনে আনবো। হ্যাঁ তুমি কিনে নিয়ে আসো, তারপর আমি ঘর ঝাড়ু দিব। তো 2 দিন ঘর ঝাড়ু দিইনি, বাসায় থেকে ঘর ময়লা, একদম অবস্থা খারাপ। তারপর উনি ঝাড়ু কিনে নিয়ে আসছে, বুঝছো? মানে ঠেলায় পড়লে ঠিকই কাজ করে, ঠেলা না পড়লে কাজ করে না। বাচ্চাদের ঘর ঝাড়ু না দিয়ে তো উপায় নেই। এখন তো নাও একটু একটু করে হাঁটতে পারে বা হাঁটার চেষ্টা করে, তো ওর জন্য হলেও তো ঘরটাকে ঝাড়ু দিয়ে রাখা লাগে। কিন্তু আমি ঘর ঝাড়ু দেওয়াতে উনি আরও বেশি লাই পেয়ে গেছে। একটা ঝাড়ু কিনে আনবে, সেটা উনি আনেন না। আজকে পুরো ঘর ঝাড়ু দিচ্ছি। ওনার রুমে গিয়েও ওনার সামনে দেখে ঝাড়ু দিতেছি। উনি তো বলে যে আমি ঘর ঝাড়ু দিই না। তো বলতেছে এখন কেন ঘর ঝাড়ু দিতেছো, আমি ঘুমাচ্ছি। তখন আমি বললাম এখন ঘর ঝাড়ু না দিলে পরে আর দেওয়া হবে না, বাচ্চাদের জন্য ঘর ঝাড়ু দেওয়াই যায় না, তাই এখনই দিতে হবে। পরে আর কিছু বলে না। লোক দেখানো কোনো কাজই করা আমার পছন্দ না। আমি আমার সময় মতো বুঝে শুনে কাজ করি, যখন আমার সময় হয় তখন আমি কাজ করি। কিন্তু এখন থেকে মনে হচ্ছে সেটাই আমাকে করতে হবে। উনি যখন বাসায় আসে আমাকে দেখে যে আমি মোবাইল টিপতেছি বা আমি শুয়ে আসি, তখন বলে যে আমি সারাদিন মোবাইল টিপি, আমি সারাদিন শুয়ে থাকি, কোনো কাজ করি না। আর যখন বাসায় এসে দেখে আমি কাজ করতেছি তখন বলে এখনকার কাজ করো, সারাদিন কী করছো? মানে আমি কি করব? মানে কাজ করলেও দোষ, না করলেও দোষ। মানে আমার উপরে তার যত প্রকার ডিপ্রেশন, যত প্রকার মানে মনের কষ্ট সব আমার উপর দিয়েই পড়ে, বুঝছো? আর কারো তো সে পায় না, সে আমার উপরে সব কিছু ছাড়ে। এই কারণে সে বাসায় আসলে আমি তার সামনে যাই না, আমি আমার ঘরে চুপ করে বসে থাকি। সে আসে, কতক্ষণ চিল্লায়, তারপর চলে যায়। আমি আর তার সামনে হাঁটি না, যাই না, কিচ্ছু করি না। কারণ তার সামনে গেলে সে আর কিছু বলবে, আমার অনেক সময় মাথা গরম হয়ে যাবে, আমিও একটা কথা বলবো, তারপর ঝগড়া লেগে যাবে। এর থেকে তার সামনে না যাওয়াই ভালো। আমি শুধু একটা কথাই বলি, পাকঘরে খাবার আছে, তুমি তোমার খাবার নিয়ে খাও, শেষ। আরও ভালো হয় যদি আমি ছোটো বাচ্চাকে খাওয়াই, তখন সে অত বেশি চিরাচিরি করার সুযোগ পায় না বা করতে পারে না যে আমি ওকে খাওয়াচ্ছি। তখন আমি বলি এই যাও, আমি বাচ্চাকে খাওয়াচ্ছি, তুমি আমার সামনে থেকে যাও। তো কালকে রাতে এটা করেছিলাম, বুঝছো, কাজ হয়েছে। কালকে রাতে উনি বাসায় এসে দেখতেছে যে আমি বাচ্চাকে খাওয়াইতেছি। হ্যাঁ এখন কেন খাওয়া, সারাদিন কী করছে, মানে দুনিয়া কাহিনী চিরাচিল্লি। আমি বললাম তুমি যাও তো, তোমার জন্য সে খায় না, আমি বাচ্চাকে খাওয়াইতেছি। তারপর উনি চলে গেছে। কিছু সময় সে আর আসে নাই। হ্যাঁ আমি ঘর দরজা আটকে রাখছি, তো বাচ্চাকে খাওয়াচ্ছি। এরপর সে আবার আসছে, আবার এসে আবার প্যাক প্যাক করা শুরু করেছে। তখন আমি বললাম তুমি কি চাও আমি বাচ্চাকে না খাওয়াই? তো এই কথা বলার পরে সে আর আসে নাই। এখন থেকে সেটাই করব। সে যখন নিজেকে শুধরাবে না, সে যখন ঠিক হবে না, তখন আমাকে এটাই করতে হবে। আমি যদি সব কাজ সেরে
চুপ করে বসে থাকি না, তাও সে আমাকে কথা শোনাবে। আর আমি যদি কোনো কাজ করি বা কাজের মধ্যে থাকি, তখন সে আর আমাকে কথা শোনানোর সুযোগ পাবে না, বা সেটা আমি বলতে পারবো যে আমি কাজ করতেছি। আর যদি আমি চুপ করে বসে থাকি, সে দেখতেছে আমার কোনো কাজ নেই, তখন আমি তাকে এটা বলতে পারবো না যে তুমি আমাকে কিছু বললো না, বা আমি কাজে ব্যস্ত আছি, এরকম কিছু আমি বলার সুযোগ পাই না। কালকে রাতে রান্না করতে দেরি হয়ে গিয়েছিল, তাই বাচ্চাদেরকে খাবার দিতে দেরি হয়ে গিয়েছিল। তো আমি বাচ্চাদেরকে ঘরেই খাবার দেই। টেবিলে বসে খেলে ওরা টেবিলে নষ্ট করে, ময়লা করে, তখন সেটা মুছতে আমার অনেক কষ্ট হয়। ঘরে খাবার দিলে আবার ওরা আরও বেশি সুযোগ পেয়ে যায়, আরামে থাকে, খাবার খেতে চায় না। তাই ওদেরকে পাকঘরে খাওয়াই, যে তোমরা তো আরামে খেতে চাও না, পাকঘরে বসে কষ্টে খাও। তো পাকঘরে খাবার দিলে তখন ওরা তাড়াতাড়ি করে খেয়ে ফেলে, গরম লাগে তো তাই তাড়াতাড়ি করে খাবার খেয়ে ফেলে। তো এটা নিয়েও বাবুরা আমার সাথে চেঁচিড়ি করে যে আমি ওদেরকে পাকঘরে কেন খাওয়াই। আমি বলতেছি ওরা খাবার খায় না, কী করবো, পাকঘর থাকলে ওরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিবে, গরম লাগবে, কষ্ট হবে, কষ্ট লাগলে ঠিকই খাবারটা খেয়ে নিবে। তো কালকে রাতে ওরা পাকঘরে খাবার খাচ্ছিল, তো খাবার সম্পূর্ণ খাওয়া হয়নি, কিছু বাকি আছে। তো বাবুরাবু আসছে, আসার পরে উনি চিল্লাচিল্লি শুরু করছে। আমি তো এই রুমে আসি, দরজাকে বসে আসি, তো আমি কিছু বলতেছি না। উনি চিল্লাচিল্লি করলো কতক্ষণ, তারপরে বাচ্চাদেরকে টেবিলে এনে বসালো। বসানোর কিছুক্ষণ পরে যখন দেখলো যে ওরা খাচ্ছে না, তারপর রাগের মাথায় চিল্লাচিল্লি করে ওদের খাবার সব ফেলাই দিছে। মানে জায়ান তো খাবার খাচ্ছে, সারা মনে হয় এক নালা বাকি ছিল, সে এক নালা উনি ফেলে দিয়েছে। তো আমি এগুলো কিছু জানি না, আমি ঘরের মধ্যে বসে আসি। উনি ওনার মতো চিল্লাচিল্লি হাই ফাই এগুলো করে তারপরে মানে বাচ্চাদের খাবার শেষ করছে। তো বাচ্চারা খাবার শেষ করে আসছে, তারপর দেখলাম যে উনি খাবার খেলো, খাবার খাওয়ার পরে উনি আবার নর্মাল। তো আমি কিন্তু ওষুধ ঝামেলা কিছু শুনি না, উনি কী বসে না বসে এগুলো আমি কিছু শুনি না, আমি চুপ করে ঘরের মধ্যে বসে আছি। কালকে থেকে এগুলাই করব। উনি আসার আগেই জায়ান সারা এবং সাওদার খাবার খাওয়ানো কমপ্লিট করে ফেলবো। শুধুমাত্র ছোটো বাবুকে আমি খাওয়াবো, মানে ওনাকে দেখানোর জন্য খাওয়াবো আর কি। ওটা আমি বাকি রাখবো, ওটা আমি কমপ্লিট করবো না। তাহলে ওনার বকাবকি প্যাপ্যাকানি এগুলো আমাকে শুনতে হবে না। উনি ওনার মতো করে ওই রুমে বারান্দায় বা কিচেনে চেঁচিলি করবে, আমি সেগুলো শুনবো না। আমি বাচ্চাকে খাওয়ার বাহানায় ঘরের মধ্যে বসে থাকবো। খাওয়ানো হয়ে যাবে, এর ফাঁকে ওনার খাবার খাওয়া হয়ে যাবে, ওনার চিলেচিলিও শেষ হয়ে যাবে, তারপরে আমি আরাম করে শুয়ে পড়বো, ব্যাস আমার কাজ শেষ। বুদ্ধিটা কেমন হয়েছে বলো তো? এখন থেকে এই কাজটাই করবো, এটা কাজে দিয়েছে। আজকে সকালে নুডলস রান্না করেছি, রুটি বানাইনি। প্রতিদিন আসলে রুটি বানানো সম্ভব হবে না, কারণ রুটি বানাতে অনেক সময় লেগে যায়। যদি সকালবেলা আগে উঠতে পারি তাহলে রুটি বানাবো, আর নাহলে বানাবো না। তাছাড়া আমি ঠিক করেছি সকালবেলাই দুপুর রান্নাটা সেরে ফেলবো, কারণ এরপরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তাছাড়া জায়ানকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, স্কুল থেকে আসার পরে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হয়, জায়ানকে পড়াতে হয়, এখন তো আবার সারাকেও পড়াতে হয়। তো এগুলো করতে করতে রাত হয়ে যায়। তারপর যখন আমি রান্না করি সেক্ষেত্রে আরও বেশি দেরি হয়ে যায়। তারপর আবার বাবুরা আসার সময় হয়ে যায়। আমি যদি রান্নাটা আগে করি তাহলে বাচ্চাদের পড়ানো হয় না, কারণ রান্না করার পরেই খাবার খেতে ইচ্ছে করে, ক্ষুধা লেগে যায়। তো এই কারণে বাচ্চাদের পড়ানো শেষ করেই তারপর রান্নাটা করি। রান্না করার পরে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিই, তো তখন আর কোনো চাপ থাকে না। কিন্তু অনেক সময় এই রান্না করতে গেলে দেরি হয়ে যায়, বাচ্চাদের কান্নাকাটি, গরম, তো সব মিলে দেরি হয়েই যায়, আগে আর করা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠলে নিরিবিলি কাজগুলো যেভাবে সুন্দর করে করা যায়, সারাদিন কিন্তু সেভাবে কাজগুলো সুন্দরভাবে করা যায় না। সকালবেলা কাজ করলে সে কাজটা অনেক সুন্দর হয় এবং দ্রুত হয়, কিন্তু সারাদিন সেই কাজটা দ্রুত হয় না, আরও বেশি লেট হয়ে যায়। আমি ঠিক করেছি জুদেনাকে গরুর দুধ খাওয়াবো। এখন তোর 1 বছর হয়ে গিয়েছে, ওকে ফিটারে করে খাওয়ার অভ্যাস করাবো। কারণ সকালবেলা ওকে খাওয়াতে গেলে না আমার আরও বেশি দেরি হয়ে যায়। ওকে দুধ খাওয়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ি, তখন আর কাজ তাড়াতাড়ি করে করা যায় না, দেরি হয়ে যায় কাজগুলো করতে গেলে। আচ্ছা, আমি এখানে বসে চা খাই, এটা নিয়ে কিন্তু অনেক গার্ডিয়ানরা অনেক কিছু বলে। হ্যাঁ, আমি এখানে বসে চা খাই, আমি আরাম করে চা খাই। আরে বাবা, আমি চা খাই, তোমাদের সমস্যা কি? আমি বলি তোমরা খাইলে খাও, আমি বলি আপনারা খাবেন খাবেন, না খায় না, সাধলে খায় না। অথচ আমি খাইলে কেউ বলে আপনি কি হরলিক্স খান, আবার বলে আপনি এতগুলো চা খান। আমি বলছি না, আমি সারাদিন চা খাই না, আমি একবেলায় চা খাই। এখন তো স্কুলে নাস্তাও খাই না, নাস্তাটা বাসায় খেয়ে আসি, শুধু চাটা এখানে বসে খাই, কারণ চাটা একটু আরাম করে খেতে চাই। বাসায় তো সেভাবে আরাম করে খাওয়া যায় না, তাই এখানে বসে চা খাই। একবার এক গার্ডিয়ান আপাকে জোর করে চা খাইয়েছিলাম, তো উনি বলতেছে আমার চা খাওয়া খুব তেষ্টা হয়েছিল, কোথাও চা পাইনি। আমি বলতেছি আমাকে বলছেন না, আমি কিভাবে বলি, আমি বলি আপনি খাবেন, আমাকে বললেই তো হয়। তো তখন আমি ওনাকে জোর করে চা খাওয়াইছিলাম। এরপর উনি আর আমাকে কিছু বলেনি। আমার সেই প্রিয় জায়গায় আবার চলে আসলাম। এই জায়গাটা আসলে অন্য মহিলারা দখল করে নিয়েছে, বাচ্চাদের নিয়ে বসে, আমার আগে এসে বসে যায়, এই কারণে আমি এখানে বসতে পারি না। তবে ছুটি হওয়ার কিছুক্ষণ আগে ওরা চলে যায়, তখন আমি এখানে এসে আবার বসি। জায়ান এখানে আসে, জায়ান আসলে নিরিবিলি বসে ওর সাথে কথা বলি, ওর খাতার লেখা দেখি, কী কী পড়া দিয়েছে সেগুলো দেখি, ওর সাথে কথা বলি। তারপর আস্তে ধীরে বাসায় যাই, নিরিবিলি একটা প্লেস খুঁজবো, ওই জায়গায় বসবো। এত চিল্লাচিল্লি খ্যাস খ্যাস শুনতে ভালো লাগে না। আমি তো চা বেশি করে আনি, কয়েকজন খেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু না, ওরা খাবে না, শুধু আমাকে কথা শোনাবে। আমি চা খাই, বেশি করে চা খাই, কাউকে দিই না। আরে বাবা, আমি তো কাউকে দিতে না করছি না, ওরা না খেলে আমি কি করব? উল্টো আমার চা খাওয়ার মুডটা নষ্ট হয়ে যায়। অথচ এরা দল বেঁধে চা খাবে, আড্ডা মারবে, সেটা কোনো সমস্যা না। আরে বাবা, আমি তো তোমাদেরকে কিছু বলতেছি না, তোমরা তোমাদের মতো খাও,
আমি আমার মতো করে খাই। আমাকে তোমরা কেন এত বেশি প্রশ্ন করো? আবার আমি বাচ্চাদেরকে বাসায় রেখে আসি, এইটা নিয়ে অনেক কথা বলে। আমি কেমন মা, বাচ্চাদেরকে কীভাবে বাসায় রেখে আসি। আরে বাবা, আমার কষ্ট আমি বুঝি, আমার কষ্ট কি তুমি বুঝবা? তোমার কি 4টা বাচ্চা আছে? তোমার বাচ্চা 1টা আছে বা 2টা আছে। তোমার বাসায় লোক আছে, আমার বাসায় লোক নেই। তোমার হাজব্যান্ড তোমাকে বেশি করে টাকা দেয়, তুমি আরাম করে রিক্সা করে আসো, হাবিজাবি খাও, তোমার তো কোনো সমস্যা হয় না। লাগলে হাজব্যান্ড আরও বেশি টাকা দিবে, তোমরা তো চাইলেই আলগা পিঠ দেখাতে পারো, আমি তো সেটা পারি না। আমার হাজব্যান্ড তো আমাকে হাত খরচের টাকা দেওয়া তো দূরের কথা, রিক্সা ভাড়াই ঠিকমতো দেয় না। আমার কষ্ট তোমরা কি বুঝবা? আমার কষ্ট তোমরা বুঝবা না। আজকে যদি আমার হাজব্যান্ড আমাকে সেভাবে করে টাকা পয়সা দিত, তাহলে আমি রিক্সা করে আরাম করে আসতাম। আমার বাচ্চা একটা কেন, আমার সবগুলো বাচ্চাকে আমি নিয়ে আসতাম, যদি আমার হাজব্যান্ড আমাকে সেভাবে করে টাকা পয়সা দিত। কিন্তু সে তো আমাকে কোনো টাকা পয়সাই দেয় না। আসলে আমার কষ্ট শুধু আমিই বুঝি, আমার কষ্ট অন্য কেউ বুঝে না। সবাই শুধু বাহির রূপটাই দেখে, ভিতরের রূপটা কেউ দেখে না, দেখতে চায় না। জানো, সকালবেলা তারা ওরা করে বাসা থেকে বের হই, অনেক সময় দেরি হয়ে যায়। তারপরে দৌড়ায় স্কুলে যাই, অনেক কষ্ট হয় হাইটে স্কুলে যেতে, দৌড়াতে স্কুলে যেতে। তারপরে ভাবি না থাক, কষ্ট করি, কষ্ট করলে অন্তত বাচ্চারা ভালো থাকবে, ওদের জন্য কিছু হলেও কিনতে পারবো। কষ্ট করে অন্তত আমাদের ছোটোখাটো ইচ্ছাগুলো, চাহিদাগুলো পূরণ করতে পারবো। তাই শত কষ্ট হলেও হেঁটে হেঁটে যাই, কখনো রিক্সায় যাই না। তোমাদের কাছে মনের কথাগুলো অকপটে বলি, আর কারো কাছে বলি না। কার কাছে বলবো? মানুষের কাছে বললে মানুষ হাসবে, মানুষের কাছে বললে মানুষ আরও বেশি লজ্জা দিবে, আরও বেশি ছোট করবে। এই কারণে কারো কাছে কিছু বলি না, মনের কষ্ট মনের ভিতরে রাখি। নিন্দা করার জন্য লোকের অভাব হয় না, কথা শোনার জন্য লোকের অভাব হয় না, উপদেশ দেওয়ার জন্য লোকের অভাব হয় না। কিন্তু পাশে থেকে সাহায্য করা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, সান্ত্বনার কথা বলা, এইসব মানুষের অনেক অভাব। মানুষ কখনোই এই কাজগুলো করে না বা করতে চায় না। অন্যের বদনাম করা, অন্যের গীবত গাওয়াতেই ওদের অনেক আনন্দ। আমি কখনো আজ পর্যন্ত যে স্কুলে এতদিন ধরে যাচ্ছি, এতদিন ধরে সবার সামনে বসে কথা বলি, কখনোই আমি কারো গীবত গাই না। কেউ যদি আমার কাছে মনের কথা শেয়ার করে, বলে, আমি আর ওদেরকে সান্ত্বনা দেই, ওদের কথা শুনি। কিন্তু ওদের কথা শুনে উল্টো ওদেরকে ব্যাকফায়ার করি না বা উল্টো ওদের নামে গীবত গাই না। কারণ আমি বুঝি একটা মেয়ে মানুষের কত কষ্ট। একটা মেয়ে মানুষের কষ্ট মেয়ে মানুষই বুঝে। আবার একটা মেয়ে মানুষের কষ্ট অন্য মেয়ে মানুষ বুঝে না, উল্টো আরও তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে নিয়ে গীবত গায়। মাঝে মাঝে না খুব রাগ হয়, ঠিক করি যে আমি কাউকেই বলবো না যে আমার 4টা বাচ্চা বা আমি বাচ্চাদেরকে বাসায় রেখে আসি, আমি বলবো যে আমার একটা বাচ্চা। তো এই কথাটাও একটা বোনের সাথে শেয়ার করলাম। সে বলছে, না না, এগুলো বললেন না, এগুলো বলে গুনাহ হবে, আপনার বাচ্চা 4টা আপনি কেন বলবেন না? আপনি ওদের কথা না শুনলেই তো হলো, ওদের কথা আপনার শোনার দরকার নেই। হ্যাঁ, এমন না যে আমার দুঃখে কষ্টে অনেকে ব্যথিত হয় না, অনেকেই হয়। অনেকে আমাকে অনেক পছন্দ করে, আমার দুঃখে কষ্টে ব্যথিত হয়, আমাকে সান্ত্বনা দেয় না যে তা না। কিন্তু গীবত গাওয়া লোকের সংখ্যা বেশি, বুঝছো আপুরা? মানুষের নামে গীবত গাইতে মানুষেরা খুব পছন্দ করে, বিশেষ করে মেয়ে মানুষেরা। আপুরা কিছু মনে করো না, তোমাদেরকে বলতেছি না। ম্যাক্সিমাম মেয়ে মানুষেরা না মেয়ে মানুষের নিয়ে গীবত বেশি করে। ছেলে মানুষদের বাজে গীবত কম করে। মেয়েরাই মেয়েদেরকে নিয়ে বেশি গীবত করে, মেয়েরাই মেয়েদেরকে বেশি ছোট করে। মেয়েদের কষ্ট অনেক মেয়েরাই বুঝতে পারে না, অনেক মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায়। স্বামী টাকা নিয়ে আরাম করে চলে, ফুটানি করে, নতুন নতুন জামাকাপড় কিনে, এটা সেটা কিনে, এটা সেটা খায়, আর মানুষের নামে বসে বসে গীবত করে। ওদের তো কোনো কাজ থাকে না এগুলো করা ছাড়া। আমার তো আর এগুলো করার সময় নেই। আমি যে বসে থাকি তা না, আমি বসে বসে মোবাইলে চ্যানেলে কাজ করি। আমি আমার এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। ওরা সেটা করে না, ওরা শুধু মানুষের গীবত গায়। আমি খেয়াল করে দেখলাম যারা এগুলো বলে, ওরা ম্যাক্সিমাম ওই সিভিল ড্রেস পরা বা খুব হাইফাই কোয়ালিটির মহিলারা এসব কথা বলে। যারা নর্মাল আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতন কষ্টে যাদের জীবন চলে, ওরা কিন্তু এসব কথা কখনোই বলে না বা এরকম ফুটানি ওরা করে না। কালকে একটা মহিলা আমাকে বলতেছে, জানা না পা, আমার অনেক কষ্ট। ক্লাস 8-এ থাকতে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমি অনেক কষ্ট সহ্য করেছি। শাশুড়ি আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে, আমি কিছু বলিনি, এখন বলি এই কারণে আমি খারাপ। এত বছর সংসার করার পরও আমি আপন হইলাম না। আমাকে না বললে আমার স্বামী জায়গা কিনে, আমার স্বামী তার নামে জায়গা কিনে সেটা তার মা বাবা বোনকে দিয়ে দিবে, আমাকে দিবে না। তো মহিলা কত কষ্ট, এই কষ্টের কথাগুলো মহিলা আমাকে বলেছে। আমি বললাম, হ্যাঁ, পুরুষ মানুষের এরকমই হয়, মেয়েদের কষ্ট পুরুষ মানুষের বোঝে না বা মেয়েদেরকে কখনো আপন ভাবে না। তো এরকম অনেকে অনেক কথা আমাকে বলে। আমি কি ওদের নামে গীবত গাই বা আমি কি উল্টো ওদেরকে ব্যাকফায়ার করি না। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন জানো আপুরা? যখন দেখি আমি ওদেরকে বুঝায় বলার পরও ওরা সে আমাকে নিয়ে গীবত গায়, সে আমাকে এসব কথা বলে। তো তখন অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি খারাপ লাগে। 2-1 জনের সাথে ঝগড়াও করেছি, ওদেরকে কথা শুনিয়েও দিয়েছি। তো কথা শোনার পরে আর কিছু বলেনি ওরা। মানে কি বলবো, আমি ওদের সামনে আমার হাজব্যান্ডের সাথে 2টা কথা বলি, হয়তোবা চিল্লায় বলি, হয়তোবা রাগ করে বলি ঠিক আছে, স্বামী স্ত্রীর ব্যাপার। এটা নিয়ে ওরা কথা বলে। হ্যাঁ, আপনি আপনার হাজব্যান্ডকে বলছেন যে আপনি স্কুলে আসেন, আপনি বাসায় যান নাই, হাজব্যান্ডকে কেন মিথ্যাতে বলছেন, আপনি এরকম কেন করেন? আশ্চর্য তো। মানে আমি অবাক হয়ে যাই। আমি কি কখনো তোমাদের কিছু বলেছি? তোমরা তো ফোনের মধ্যে অনেক কথা বলো, অনেক আড্ডা মারো,
কই আমি তো কখনো তোমাদেরকে জিজ্ঞেস করিনি যে তোমরা কার সাথে কথা বলো বা কার সাথে এত বেশি আড্ডা মারো। কই আমি তো এগুলো কখনোই বলিনি। বা তোমরা এগুলো কেন বলতেছো? মানে কি সুন্দর করে আমাকে এগুলো বলতেছে। আমি শুনে আবার বলতেছি যে আমার এই সমস্যা এই সমস্যা। মানে আমি উল্টো আরও ওদেরকে বোঝাচ্ছি, উল্টো আরও ওরা আমার নামে গিবত গাইতেছে। তো আমি ঠিক করেছি যে কালকে স্কুলে গেলে মহিলাকে ইচ্ছা মতো কথা শোনাবো, যে মহিলা কথাগুলো বসে না তারা আমি ইচ্ছা মতো কথা শোনাবো। আর আমি এসব মানুষের ভিড়ে আর বসবো না। আমি নিরিবিলি এক জায়গায় বসবো। মানুষের ভিড়ে আমি আর কখনোই বসবো না। কারণ আমি সহজ সরলকে জিজ্ঞেস করবে, আমি বলে দিব, আর তখন এরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, গিবত গাবে। তো সেগুলো আমি শুনতে পাবো না, আমার সেগুলো শুনতে ভালো লাগে না। শুধু শুধু আমি আমার মনটাকে খারাপ করতে চাই না। ওদের তো আর কোনো কাজ থাকে না, ঘরে আরাম করে থাকে, আরাম করে খাওয়া দাওয়া করে, তেমন কোনো কাজ করতে হয় না। তাই বসে বসে মানুষের নামে গিবত গায়, বসে বসে মানুষের বদনাম করে। আমার বাবা এত সময় নেই মানুষের নামে গিবত গাওয়ার, বদনাম করার। আমার সমস্যায় অনেক, আমার অনেক প্যারা, আমার বাচ্চাদের নিয়ে আমার সময় চলে যায়। আমার বাচ্চাদের নিয়ে আমি সারাদিন কাজ করে শেষ করতে পারি না, আর হাজব্যান্ডের প্যারা তো আছেই। আমার দরকার নেই মানুষের এত কথা শোনার, আমার দরকার নাই এত বেশি নেগেটিভিটির মধ্যে থাকা। আমি আমার মতো করে আরাম করে নিরিবিলি থাকবো, এটাই ভালো হবে। আবার ওদের সাথে না বসলেও সমস্যা, আমাকে খুঁজে যে আমি কোথায় গেছি। আমাকে খুঁজে বলে, আপা আপনি এখানে বসছেন, এখানে বসছেন, ওখানে কেন বসলেন না, বলো আমি কোথায় যাব। যাই হোক, বললে বলুক, আমার কোনো সমস্যা নাই। আমি ওদের সাথে আর বসবো না, আমি আলাদা এক জায়গায় নিরিবিলি বসবো। স্কুলে বড় মাঠ আছে, বসার জায়গা অভাব নেই, বসার অনেক জায়গা আছে। একটা জায়গা খুঁজে আমি বসে যাব, ওখানেই বসতে হবে, এমন কোনো কথা নেই। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। আপুরা যারা এখন পর্যন্ত লাইক করনি তারা এখনই লাইক করে দাও, কমেন্টস করে দাও। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আজ এইটুকুই, আগামী ব্লগ দেখা হবে। আল্লাহ হাফেজ।